আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ব্রাজিল 2026 বিশ্বকাপের টিকিটটা অলরেডি নিশ্চিত করে ফেলেছে। তাদের হাতে এখনো বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর দুইটা ম্যাচ বাকি আছে, বাট দুইটা ম্যাচ বাকি থাকতে তারা বিশ্বকাপের টিকিটটা পেয়ে গেছে, কিন্তু তাদেরকে এখনো বাকি দুইটা ম্যাচ খেলতে হবে। যে দুইটা ম্যাচ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে, ওই দুইটা ম্যাচের জন্য ব্রাজিল আগামী মাসের মাঝামাঝি সময় কিংবা আগামী মাসের তৃতীয় সপ্তাহের শেষের দিকে এসে তারা তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিবে। এখন কথা হচ্ছে ব্রাজিলের যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডটা কেমন হবে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। আজকের এই ভিডিওতে আমরা শুধু ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে কথা বলবো, অন্য কোনো ভিডিওতে আমরা মিডফিল্ড এবং অ্যাটাকিং সিস্টেমটা নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা ডিফেন্স লাইনের দিকে আসি। দেখুন, আমি যখন ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে কথা বলবো তার আগে আমাকে দেখতে হবে যে ব্রাজিলের প্রিভিয়াস স্কোয়াডটা কেমন ছিল। এখন আমি এই কথাটা কেন বললাম যে ব্রাজিলের প্রিভিয়াস স্কোয়াডটা কেমন ছিল, এই কথাটা কেন বললাম, এই কথাটা বলেছি ওই কারণে এখন ব্রাজিলের যে প্লেয়ার গুলা রয়েছে তারা কিন্তু ক্লাব বিরতিতে আছে। কেউ ফিফা ক্লাব বিশ্বকাপটা এসে বিরতিতে গেছে, কেউ আবার অনেক দিন ধরে প্রায় এক মাসের মতো হয়ে গেছে অনেকেই কোনো ম্যাচ খেলতেছে না। সো এখন তারা কিন্তু ভ্যাকেন্সি পালন করতেছে। সো এখন তাদেরকে আরো এক মাস কিন্তু এই কাজটা করতে হবে, অর্থাৎ ব্রাজিলের যে প্লেয়ার গুলা রয়েছে তারা আরো এক মাস মাঠের বাইরে থাকবে। কারণ কি? কারণটা হচ্ছে ডোমেস্টিক যে লিগ গুলা রয়েছে এগুলা শুরু হতে আগস্টের কারো 14 তারিখ, কারো 15 তারিখ, কোনো জায়গায় আপনার 20 তারিখ পর্যন্ত হয়ে যায়। সো এই যে মাঝখানের যে সময়টা, এই সময়ে প্লেয়ার গুলা মাঠে এসে নিজেদের পারফরমেন্স গুলা দেখাইতে পারবে না, যার কারণে আপনার প্রিভিয়াস যে স্কোয়াডটা রয়েছে ওই স্কোয়াডের অনেকগুলা প্লেয়ার কিন্তু ব্রাজিলের স্কোয়াডে অ্যাড হয়ে যাবে। আপনি যদি এখানে 23 জন প্লেয়ার হিসেব করেন, 23 জন প্লেয়ারের ভিতরে আপনি দেখতে পারবেন যে 19, 20, 21 জনের মতো প্লেয়ারও কিন্তু পুরাতন প্লেয়ার এই স্কোয়াডটাতে থাকবে। এটা একবারে নর্মাল বিষয়, কারণ কার্লো আনচেলত্তি কিন্তু এই জিনিসটার দিকে ফোকাস করতে পারবে না যে কোন প্লেয়ারটা কেমন খেলেছে, কারণ ম্যাচই তো নয়, তিনি ফোকাস করবে কিভাবে সেই অনুযায়ী ওই পূর্বের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডের অধিকাংশ প্লেয়ার গুলা ব্রাজিলের স্কোয়াডে আসবে। এখন আমরা আসি ডিফেন্স লাইনের দিকে, যে আসলে ডিফেন্সের চিত্রটা কেমন হবে। এখন আমি যদি ডিফেন্সের কথা বলি তাহলে বলবো যে ডিফেন্সে ব্রাজিলকে 8টা প্লেয়ার সিলেক্ট করতে হবে, কারণ রাইট ব্যাকে 2 জন, সেন্টার ব্যাকে 4 জন এবং লেফট ব্যাকে 2 জন। এই 8টা প্লেয়ারকে কিন্তু সিলেক্ট করতে হবে। এখন আমরা পজিশন বাই পজিশনে আসি, কোন জায়গায় কোন প্লেয়ার গুলো আসতে পারে। এখন আমরা যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে রাইট ব্যাকে এই জায়গায় গত যে স্কোয়াডটা ছিল ওইখানে ছিল 2টা প্লেয়ার, একটা হচ্ছে ওয়েসলি এবং একটা হচ্ছে ভ্যান্ডারসন। সো ভ্যান্ডারসন কার্লো আনচেলত্তির অধীনে যে পারফরমেন্স গুলা দেখাইছে লাস্ট 2টা ম্যাচে, সেই অনুযায়ী বলতে চাই সে অবভিয়াসলি এই জায়গায় আসতে চলেছে আবারও। আমরা যদি সাবস্টিটিউটের কথা বলি তাহলে এই জায়গায় ওয়েসলিকে হয়তোবা আরো একটা সুযোগ দিবে, কারণ ওয়েসলি যে তার যে পটেনশিয়াল আছে, তার যে স্কিল আছে, সেই স্কিল দিয়ে আরো একবার ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নিতে পারবে। আমি অন্তত পক্ষে এই জিনিসটা বিশ্বাস করি। এবার আমরা আসি সেন্টার ব্যাকের দিকে। সেন্টার ব্যাকে কয়টা প্লেয়ার বললাম? 4টা প্লেয়ার। এই 4টা প্লেয়ারের মধ্যে আপনি মার্কিনুস এবং রিবেরু এই 2টা প্লেয়ারকে ফিক্সড ধরে নেন। এখন আর কয়টা প্লেয়ার থাকে? 2টা প্লেয়ার থাকে। দেখুন, এই 2টা প্লেয়ারকে সিলেক্ট করতে হলে কার্লো আনচেলত্তিকে অনেকগুলা চিন্তা ভাবনা করতে হবে। যেমন এই জায়গায় তার যে শিষ্য রয়েছে, রিয়াল মাদ্রিদে খেলতো এডার মিলিতাও, তাকে সিলেক্ট করবে, নাকি এই জায়গায় গাব্রিয়েল মেগালেসকে সিলেক্ট করবে, যিনি আর্সেনালের হয়ে দুর্দান্ত খেলতেছে, যদিও তিনি এখন ইনজুরিতে আছে, বাট এখন থেকে আগামী যেই দিনগুলা বাকি রয়েছে ওই সময় পর্যন্ত তিনি নিজেকে ফিট করে মাঠে ফিরবেন, এটা এখন মোটামুটি আপনারা সবাই জানেন। এখন এই 2টা প্লেয়ারকে কি সিলেক্ট করবে, নাকি এই জায়গায় লুকাস বেরালদো যিনি এখন ইনজুরি মুক্ত আছে তাকে সিলেক্ট করবে, নাকি লিও অর্টিসকে সিলেক্ট করা হবে? আবার ব্রেমারও কিন্তু একটা ইনজুরিতে আছে, ইনজুরি থেকে ব্যাক করলে তাকে সিলেক্ট করবে। এখানে কিন্তু অনেকগুলা প্লেয়ার আছে, সাবস্টিটিউট প্লেয়ার বলেন, মানে সেন্টার ব্যাক নিয়ে ব্রাজিলকে চিন্তা করতে হবে না, কিন্তু কোচ কার্লো আনচেলত্তিকে চিন্তা করতে হবে যে কোন প্লেয়ার গুলাকে সিলেক্ট করবে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে এডার মিলিতাও এই জায়গায় একটা স্পট পেয়ে যাবে, কারণ তিনি রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধীনে খেলেছেন। কার্লো আনচেলত্তি জানেন এই প্লেয়ারটা কেমন। আবার তিনি সর্বশেষ কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে মাঠেও নেমেছেন। সর্বশেষ যে ম্যাচটা আপনার পিএসজি এর এগেইনস্টে রিয়াল মাদ্রিদ হেরেছিল, ওইখানে আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন যারা স্টার্টিং 11-এ ছিল তারা কি ধরনের ব্লেন্ডার করছে। বাট এডার মিলিতাও যখন মাঠে নামলো তখন তিনি দেখিয়ে দিলেন তিনি পুড়িয়ে যান নাই, তিনি এখনো রিয়াল মাদ্রিদের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হতে পারেন। সো সেই অনুযায়ী আমি বলতে চাই সামনের ম্যাচের জন্য এডার মিলিতাও ব্রাজিলের স্কোয়াডে অ্যাড হইতে চলেছে। এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে গাব্রিয়েল মেগালেস। গাব্রিয়েল মেগালেস কেমন ধরনের ডিফেন্ডার?
মানে এরিয়ালে সে কতটা স্ট্রং আপনারা তো সবাই জানেন। সো এই প্লেয়ারটাকেও তিনি যদি ইনজুরি থেকে ব্যাক করে তাহলে এই প্লেয়ারটাকেও জাতীয় দলে রাখবে, আগামী যে স্কোয়াডটা রয়েছে ওই স্কোয়াডে রাখবে। আর বাকি যে প্লেয়ার গুলা এখানে লুকাস বেরাল্ডো, লিও অর্টিস, ব্রেমার তারা হয়তো বাদ পড়তে চলেছে। আর এই জায়গায় যদি ম্যাগালেস ইনজুরি থেকে ব্যাক করতে না পারে তাহলে লুকাস বেরাল্ডো হয়তোবা এই টিমটাতে ব্রাজিলের স্কোয়াডটাতে অ্যাড হইতে পারে। তো এখন আমরা সেন্টার ব্যাকে তো 4টা প্লেয়ার পেয়ে গেলাম, মার্কিনোস, আলেকজান্দ্রো রিবেরো, এডার মিলিতাও, গাব্রিয়েল ম্যাগালেস, এই 4টা প্লেয়ারকে পেয়ে গেলাম। এবার আমরা আসি লেফট ব্যাকের দিকে। দেখুন লেফট ব্যাকে গত ফিফা উইন্ডোতে 2টা প্লেয়ার ছিল, একটা হচ্ছে দানিলো এবং একটা প্লেয়ার হচ্ছে আলেক্সান্দ্রো। সো এই 2টা প্লেয়ারে কিন্তু গত ফিফা উইন্ডোতে ছিল আর স্টার্টিং 11-এ ছিল আলেক্সান্দ্রো। সো এখন আলেক্সান্দ্রো একটা ইনজুরিতে আছে। আলেক্সান্দ্রো যদি ইনজুরিতে থাকে তাহলে তিনি পরবর্তীতে যদি ইনজুরি থেকে ব্যাক করতে না পারে তাহলে তিনি ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়বেন। আর এই জায়গায় নতুন একটা প্লেয়ার আসতে পারে, হয়তোবা সেটা হতে পারে কার্লোস অগাস্তো, সেটা হতে পারে হেনরি কুই, মানে আদার্স অনেকগুলা প্লেয়ার আছে। যেমন আপনি এই জায়গায় এলেক্টেলস এর কথা বলতে পারেন, সেও আসতে পারে। আর এই জায়গাটাতে কিন্তু দানিলো নামক একটা প্লেয়ার আছে, যে দানিলোকে আপনারা লর্ড হিসেবে চিনেন। সো দানিলোকে হয়তো স্কোয়াডে রাখবে, স্কোয়াডে রাখার পাশাপাশি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কাকে নিবে, এই জায়গায় কার্লোস অগাস্টোকে কি ডাকা হবে কি হবে না, যিনি ইন্টার মিলানের হয়ে দারুণ খেলেছেন, তাকে ডাকা হবে কি হবে না, সেই বিষয়টা আসলে এখন কার্লো আনচেলত্তি ভালো জানে। বাট এই জায়গায় একটা প্লেয়ার আপাতত ফিক্স, সেটা হচ্ছে দানিলো। এটা আপনি মানেন বা না মানেন, এই জায়গায় দানিলোকে আবারও ব্রাজিল জাতীয় দলে ডাকতে চলেছে কোচ কার্লো আনচেলত্তি, তাতে আমার কাছে অন্তত পক্ষে ডাউট নেই। তো সবকিছু মিলিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ডিফেন্স লাইনের যে প্লেয়ার গুলার কথা বললাম, এই প্লেয়ার গুলাই কিন্তু ব্রাজিল জাতীয় দলের সামনের স্কোয়াডে আসতে চলেছে। আর আদারওয়াইজ এইখানে আহামরি যে পরিবর্তন হবে সেই বিষয়টা, সেই জিনিসটা হয়তো বা আমরা দেখবো না। আপনার এই ব্যাপারে মতামত কি, আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।